কি অবস্থা সবার? অফিসিয়াল মার্কেটে 15,000 টাকা প্রাইস রেঞ্জটাকে একটা অর্জন বলা যায়, কেননা এই জায়গাটায় কম্পিটিশন অনেক বেশি। বিশেষ করে যারা স্মার্টফোনের বিজনেস করে দেখবেন ছোটখাটো ফাইট এদের মধ্যে সবসময় লেগেই থাকে। সত্য বলতে 15,000 টাকায় আসলে ভালো ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন, ব্যাটারি সব কিছু একেবারে পাওয়া সম্ভব না, তবে ইউনিক কিছু তো করে দেখানো সম্ভব। আর যে কাজটা করে দেখিয়েছে Honor X6C এই ডিভাইসের মধ্য দিয়ে। হ্যাঁ, আমি কথা বলছি 15,000 টাকার একটা ফোন নিয়ে, যা লেফট সাইডে একটা এআই বাটন দিছে, ডেডিকেটেড এআই বাটন। অ্যাপলের মতো বাটনটা উপরের দিকেও দেয় নাই, যে কারণে সহজে আমি এই আঙুলটা দিয়ে অ্যাক্সেস করতে পারছি। এখন এই বাটনটিকে একবার প্রেস করলে কুইক কিছু অপশন ওপেন হয়, যেগুলি আমাদের খুব বেশি কাজে আসে ফোনগুলোতে, যেমন ক্যালকুলেটর নোট করা বা টর্চ লাইট জ্বালানো, স্ক্রিনশট নেওয়া। এরপরে যে আপনি চাইলে আরো 5টা অ্যাপ এখানে সেট করে রাখতে পারবেন, যেগুলো আপনি সহজে ওপেন করতে চাচ্ছেন। যেমন আমি একবার প্রেস করে ক্যামেরা ওপেন করতে যাচ্ছি, তো ক্যামেরা সেট করলে ক্যামেরাতে ট্যাপ করলে ক্যামেরা অ্যাপ ওপেন হবে। আবার এই বাটনটিকে প্রেস করে ধরে রাখলে গুগল লেন্স ওপেন হবে, তাই গ্যালারি থেকে যে কোনো ছবি গুগলে সার্চ করা যাচ্ছিল। এই ফোনটাই কিন্তু অ্যান্ড্রয়েড 15 রয়েছে, যে কারণে গুগলের সার্কেল টু সার্চও আমরা পাচ্ছি। স্ক্রিনের উপরে যে কোনো কিছু সার্কেল করে আমরা গুগলে সার্চ করতেও পারবো। অফিসিয়ালি আমরা Honor X6C ফোনটা পাবো 6128GB ভেরিয়েন্টে, দাম রাখা হয়েছে 14,999 টাকা। কালার রয়েছে 3টা, এবং যারা এই ফোনটা নেবেন তারা কিন্তু 1,000 টাকা সমমূল্যের একটা ইয়ারবাডসও ফ্রি পাবেন, মানে ফ্রি একটা ইয়ারবাডস এই ফোনের সাথে দেয়া হচ্ছে। বক্সের ভিতরে আমরা ফোনের সাথে পাচ্ছি একটি সফট ট্রান্সপারেন্ট কেস। আমি এই কেসটার এখন আস্তে আস্তে বিপক্ষে যাচ্ছি, কেননা এইগুলা খুব একটা টেকসই হয় না, দ্রুতই ওই লালচে টাইপের হয়ে যায়। একটা ব্ল্যাক বা প্রিমিয়াম কোনো কেস দিলে হয়তো ফোনগুলা দেখতে আরো সুন্দর লাগবে কেস সহ ব্যবহার করতে। আচ্ছা, ভালো করছে 35 ওয়াটের একটা চার্জার দিছে, অ্যান্ড টাইপ A to C কেবলও দিছে, সিম ইজেক্টর পিনও কিন্তু আছে। চলেন দেখি ফোনটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে কেমন করলো। এই ফোনটা থিকনেস দিছে 8.39 mm এবং 199 গ্রাম ওয়েট, তবে 5300 mAh এর ব্যাটারি রয়েছে। এখন থিকনেস অ্যান্ড ওয়েটের দিক থেকে আমার কাছে খুব একটা স্লিম বা হালকা ডিভাইস মনে হয়নি। ছোটখাটো করছে এটা ঠিক আছে, যে কারণে হাতের ভিতরে নিলে কমফোর্টেবল লাগছিল। এবং আমরা এই ফোনের ফ্রেমটা কিন্তু পাচ্ছি প্লাস্টিকের, রেয়ার প্যানেলও প্লাস্টিকের দিছে, তবে এটা ম্যাট ফিনিশিং, হাতের ছাপ পড়ে না, খুব সহজে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাটাও নেই। এবং ক্যামেরা মডিউলটা সুপরিচিত, যেমনটা দেখে আমরা অভ্যস্ত আর কি। আচ্ছা, এই ফোনের আইপি রেটিং রয়েছে 64, যে কারণে হালকা পাতলা ডাস্ট অ্যান্ড ছিটে ফোটা পানি থেকে সুরক্ষিত থাকবে, এবং এজিএস থেকে 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেটও আছে। 1.5 মিটার ডিস্টেন্স থেকে পড়লে এই ফোনটাতে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ডুয়েল স্পিকার দেয় নাই, তবে উপরে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটা দেখতে পাচ্ছি, এবং সিম কার্ড স্লটটাও দিছে উপরে। এখানে 2টা ন্যানো সিম কার্ড, একটা এসডি কার্ডও ব্যবহার করা যাবে। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিছুটা স্লো মনে হয়েছে, বাজেট ফোন হিসাবে ঠিকই আছে, তবে মিসরিড করে না, আনলক হচ্ছিল সববারই। নিচের দিকে 3.5 mm অডিও পোর্ট অ্যান্ড টাইপ সি পোর্টও রয়েছে। ওভারঅল বিল্ড অ্যান্ড ডিজাইন এই ফোনটাকে আমার কাছে বাজেট হিসাবে বেশ শক্তপোক্ত, মজবুত অ্যান্ড সুন্দর দেখতে একটা ডিভাইস মনে হয়েছে। আরও একবার আপনাদেরকে ড্রপ টেস্ট করে দেখাই। আরে আমার পিলে চমকে উঠছিল যেভাবে সাউন্ড হয়েছে। না, তেমন কোনো সমস্যা হয় নাই। এবার চলেন দেখি ডিসপ্লেতে কি অবস্থা। 6.61 ইঞ্চের TFT LCD প্যানেল ব্যবহার করছে, যেটা HD+ রেজলিউশনের, 120 Hz রয়েছে। আর এই ডিসপ্লেতে 1010 নিটস পিক ব্রাইটনেস পেয়েছে আমরা। ব্রাইটনেসটা ভালো দিছে আসলেই। যখন রোদ্রে ব্যবহার করা হচ্ছিল ভিজিবিলিটি না ওই হায়ার লেভেলের ডিভাইসের মতো মনে হয়নি, বাট বেসিক কাজগুলো আরামসে করা যাচ্ছিল। এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, যে একটা বাজেট ফোন হিসাবে আপনি আউটডোরে যথেষ্ট ভালো ব্রাইটনেস পাচ্ছেন। 266 PPI আর 500 ডিসপ্লে। কিন্তু গতবার আমরা দেখছিলাম Honor X6B তে ওয়াটার ড্রপ নট ছিল, এখানে 500 ক্যামেরা কাট আউট দিছে ছোট্ট করে, যে কারণে ডিসপ্লের এরিয়াটা দেখতে সুন্দর লাগছিল। না, বেজেল এরিয়াটা একটু মোটাসোটা থাকবে, ওকে, যেহেতু ভাই বাজেট ফোন 10, 12 বা 15,000 টাকা রেঞ্জের ফোন এরকমই আমরা দেখি, বাট লোয়ার চিনটা না বেশি বড় হয়ে গেছে বা উঁচা হয়ে গেছে। এই জায়গাটা একটু ছোট করলে সিমেট্রিক্যাল একটা ভিউ যদি দেয়া যেত ভাই, এই ফোনটা সামনের দিক থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। এই ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে হলে আমরা দেখলাম ইউটিউবে 4K রেজলিউশনের ভিডিও দেখা যাচ্ছিল, বাট ওইটা দেখে আপনি মজা পাবেন না। বেঁধে যাওয়া একটু চপি ভাবটা ভিডিওর ভিতরে থাকে, ওই সময় ফোনটা ব্যবহার করে আসলে মজা পাওয়া যায় না। তবে ইউটিউবে 2K অ্যান্ড 1080p রেজলিউশনে আপনি ভালোভাবে ভিডিও দেখতে পারবেন। আমরা দেখলাম 2K তে বেশ ভালো স্মুথলি ভিডিওগুলো চলছে। যেহেতু 720p রেজলিউশনের ডিসপ্লে, এখানে একটু হায়ার রেজলিউশনের ভিডিও দেখা যখন হচ্ছিল, তখন কিছুটা ক্রিস্প অ্যান্ড শার্পনেস ভাবটা পাচ্ছিলাম। তাছাড়া এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট লেগেছে, আর 720p হইলেও রেগুলার ইউজেজে কাছ থেকে দেখতে শার্পনেসের ঘাটতি খুব একটা পাওয়া যাচ্ছিল না। সাইড থেকে না, নেগেটিভিটির কোনো ধরনের সমস্যা নেই। এখন 120 Hz এর ব্যাপারে আসলে এটা আপনারা সবাই বুঝেন যে এরকম বাজেটের ফোনে আসলে কেমন 120 Hz পাওয়া যায়। আমরা ব্যবহার করে যেটা ফিল করেছি যে 60 to 90 Hz এর ভিতরে ওভারঅল এক্সপেরিয়েন্সটা দিতে পারছিল এর ডিসপ্লেটা। হ্যাঁ, যেটা 60 Hz এর থেকেও বেটার। এমনিতে আপনি যখন মুভি টুভি দেখবেন, বা অনেকে আছে না ইউটিউবে লং টাইম ভিডিও দেখেন, বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করেন, তারা এই ডিসপ্লেটা নিয়ে হ্যাপি থাকবেন, ওই দিক থেকে সমস্যা নেই। তবে আমি যদি পারফরমেন্স পার্টে ঢুকি, দেখেন এখানে J81 Ultra SoC দিছে 15,000 টাকা প্রাইস রেঞ্জে, 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, আর ম্যাজিক OS 9.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15। এই জায়গাটায় আমার কাছে কেন জানি এই ফোনটা ব্যবহার করতে যে মনে হয়েছে যে
এর ওএস বা ইউআইটা হার্ডওয়্যারের সাথে অপটিমাইজড না, একটু চপি ভাব আমি ফিল করেছি। এটা যে পারফরমেন্সের উপরে খুব একটা প্রভাব ফেলছে বিষয়টা এরকম না, বাট আপনি যখন একটু ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন বা আপনি যখন একটু ফাস্ট স্পিডে কাজ করতে চাইবেন, একটু ফাস্ট টাইপিং করতে চাইবেন বা স্ক্রলিং করতে চাইবেন, তখন আপনার কাছে মনে হবে যে টাচের রেসপন্সটা হয়তো একটু ডিলে করছে। এটা যে গেমিংয়ের সমস্যা হচ্ছে এরকম না, যেহেতু এই ফোনে আপনি কম্পিটিটিভ লেভেলের গেমিং করতে পারবেন না, বাট ওই অবসর সময়ে বা একটু টুকটাক 2D 3D টাইপের গেমিং করলেন। আমরা গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে একটু পরে কথা বলছি, ওখানে আমরা ব্যাটারি ড্রেন নিয়েও কথা বলবো। বিষয়টা হলো একটু কম দামি বা বাজেট যে ফোনগুলো আমরা সাধারণত দেখি সেখানে লাইট বা গো এডিশনের অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয় অ্যান্ড ইউআইটাও কিছুটা লাইট হয়ে থাকে। এর ইউআইটা আমার কাছে একটু হেভি মনে হয়েছে, যেটা ফোন ব্যবহার করার সময় আমি কিছুটা ফিল করেছি। 4-5টা বা লাইট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। রেগুলার আমরা যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, ওইগুলো ব্যবহার করতে সমস্যা হবে না, বাট লাইট অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করলে আপনি আরও বেটার ফিল করবেন। তবে দিন শেষে মূল কথা হলো আমরা তো আর এত কম দামি ফোনে কেউ হয়তো বা ওই লেভেলের হেভি কাজ করবো না বা করার প্রয়োজনও আসবে না যে ফোনের উপরে অতিরিক্ত প্রেশার পড়বে। পারফরমেন্স পার্টে এই ফোনের একটা ভালো দিক আছে, সেটা হলো খুব একটা ওভারহিট হয় না যখন ভিডিও কলে লং টাইম কথা বলা হয়। সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যখন ভিডিও কলে কথা বলি অনেকক্ষণ, অনেক ফোন দেখা যাচ্ছে দ্রুত ব্যাটারি ড্রেন করে ফেলে অ্যান্ড গরম হয়ে যায় অতিরিক্ত। ওই সমস্যাটা কিন্তু এই ফোনে ছিল না। ব্যাটারির কথায় যখন ঢুকলাম তাহলে এই পার্টটাও শেষ করে দিই না। আমরা এই ফোনে ব্যাটারি ড্রেন করার জন্য ফ্রি ফায়ার গেম টেস্ট করেছিলাম, যেখানে 30 মিনিট আমরা গেমিং করেছি, চার্জ খেয়েছে 7%, ব্যাটারি রয়েছে 5300 mAh এর। এখন এই ব্যাটারিটা আপনি যদি রেগুলার ইউজ করেন, মানে ডে টু ডে ইউজেজে আমরা যেরকম প্রেশার ফোনের উপরে দিয়ে থাকি, তো ওই রকম ইউজ করলে আপনি একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন, মানে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা থেকে পাওয়া যাচ্ছিল। এআই এর জন্য যেমন এআই একটা বাটন দিছে ডেডিকেটেড, তেমন ম্যাজিক রিটাচ বলে অপশন রয়েছে, মানে এআই এডিটর রয়েছে এই জায়গাটায়। তো সেখানে আমরা এআই ইরেজার পাচ্ছি। অনারের এই ফোনের এআইটা মানে কম দামি ফোন হইলেও ওই দামি ফোনের তুলনায় কোনো অংশেই খারাপ ছিল না। সে পারফেক্টলি আনওয়ান্টেড জিনিস সরাইতে পারছিল অ্যান্ড এটা ফাস্ট কাজ করে, দ্রুতই ইরেজ করতে পারছিল। দেন এআই বিউটি পাচ্ছে, বিউটির ব্যাপারটা সবাই জানেন, ওইটা না বললাম, বাট এআই আউট পেইন্টিং যে অপশনটা রয়েছে এটা দারুণ কাজ করেছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ছবি তুলে ফেলি, আমি চাচ্ছি আর একটু ছবিটা ওয়াইডার হোক, তো আপনি এখান থেকে সেইভাবে এআই এর মাধ্যমে ওয়াইড ছবি ক্রিয়েট করে নিতে পারবেন, আর এটা ভাই দারুণ কাজ করেছে। মানে এআই ইরেজারের থেকে হয়তো বা আপনি এআই আউট পেইন্টিংটা ব্যবহার করবেন যখন একবার ব্যবহার করে দেখবেন যে এটাতে মজা আছে। এখনো দেখবেন আমরা যখন অনেকেই ফোন কিনতে যাই সবার আগে ফোন হাতে নিয়ে এই ক্যামেরাতে ঢুকি, আমরা অনেকেই ভাবি ক্যামেরা ভালো মানে ফোনটা হয়তো বা ভালো হবে। যাই হোক, এই ফোনের পিছনে আমরা ক্যামেরা পাচ্ছি মেইন 50 মেগাপিক্সেল, আর একটা অক্সিলারি লেন্স দিছে, পাশে এটা ডিজাইনের জন্য করছে, উপরে আবার ফ্ল্যাশ লাইটটা দিছে, দেখে মনে হয় যেন 4টা ক্যামেরা, আদৌ ক্যামেরা হচ্ছে মানে কাজের ক্যামেরা একটাই দিছে। তো 50 মেগাপিক্সেল ক্যামেরাতে পোর্ট্রেট মোডে 2x জুম করে ছবি তোলা যায়। একটু জুম করে যখন পোর্ট্রেট ছবি তোলা হচ্ছিল তখন এইচডিটেক আরো বেশি ভালো করতে পারছিল, ওই জায়গায় সমস্যা হলো ডিটেলস এন্ড শার্পনেস একটু কমে আসে। আমরা যখন অনেক্স এর ছবি তুলেছি তখনও পোর্ট্রেট মোডে ভালো ছবি পেয়েছি প্রাইজের তুলনায়। এইচডিটেকটে খুব একটা সমস্যা করেনি। হ্যাঁ, কালার হয়তো বা অনেকের কাছে পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, অ্যান্ড লাইট ব্যালেন্সটা খুব একটা ভালোভাবে করতে পারে না, এক্সপোজার ব্যালেন্সটা একটু নর্মাল রয়েছে, মানে দুর্বলতা রয়েছে। অস্টাউটের দিকে নিয়ে যায় যখন অনেক বেশি আলো পড়ে অবজেক্টের উপরে বা ব্যাকগ্রাউন্ডের উপরে, ওইগুলো যদি আপনি একটু লাইট কন্ডিশন ভালো এরিয়া বা ভালো অ্যাঙ্গেলের ছবিগুলো তোলেন তখন ওই জিনিসগুলো অতটাও নোটিসেবল হচ্ছিল না। এমনিতেই 50 মেগাপিক্সেল ক্যামেরাতে যে পোর্ট্রেট মোডের ছবিগুলো আমরা তুলেছি দেখতে ভালোই লেগেছে এই বাজেটের ফোন হিসাবে। লো লাইটেও আমরা কয়েকটা পোর্ট্রেট ইমেজ তুলেছি, অ্যান্ড যদি হাতটাকে স্টেবল রাখা যায়, যেহেতু ওয়াইস থাকছে না এখানে, তাহলে দেখবেন বেশ ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারছিল। ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে শুরু করে এইচডিটেক্ট এইগুলা খুব ভালো করেছে। আমি ভাবছিলাম যে একটু খাপছাড়া ভাব খেয়াল করবো বা থাকবে এরকম কিছু, চুলের এরিয়াগুলো স্মুথলি সে ব্যালেন্স করতে পারছিল, ব্লারের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা যায়নি। তবে ল্যান্ডস্কেপ ছবিতে আমরা যখন রাত্রেবেলা ছবি তুলেছি তখন আবার অতটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, একটু ডার্কনেস ভাব ছিল ছবির ভিতরে। ডেলাইটেও আমরা অনেকগুলো ল্যান্ডস্কেপ ছবি তুলেছি যেখানে কালারগুলোকে কিছুটা বুস্টেড টাইপের পাচ্ছিলাম, একেবারেই স্বাভাবিক, মানে রেডি টু আপলোড এরকম ছবি পাচ্ছিলাম। তবে 50 মেগাপিক্সেল হিসাবে ছবির ভিতরে যথেষ্ট শার্পনেস অ্যান্ড ডিটেলস পেয়েছি, অ্যান্ড ছবিগুলো দেখতে বেশ ক্লিয়ার লাগছিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে 15,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনের ক্যামেরা নিয়ে হ্যাপি থাকার মতোই। পিছন ক্যামেরাতে 1080p 30 fps এ ভিডিও শুট করা যাচ্ছে। ইআইএসটা দিলে হয়তো একটু স্টেবল ভিডিও পাওয়া যেত, তবে এখন যেটা দেখছেন সেটা 1080p 30 fps এ ভিডিওর কোয়ালিটি। সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিছে, আমি এখানে 8 মেগাপিক্সেল আশা করেছিলাম। 13 দরকার নেই, কিন্তু 8 মেগাপিক্সেল দিতে পারতো। এখন 5 মেগাপিক্সেলের সমস্যাটা যেটা ফেস করবেন সেটা হলো কিছুটা লো রেজলিউশন, এরকম মনে হয় যে হ্যাঁ একটু কম দামি ফোনে হয়তো বা তুলেছেন, তবে লাইট ভালো পেলে কিছু ছবি এত সুন্দর দিয়েছে, এত শার্প লাগছিল দেখতে, যেন মনে হয়েছে না একটু দামি ফোনেই হয়তো বা ছবিটা তোলা হয়েছে। ওইটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কেমন অ্যাঙ্গেলে
বা কোন লাইট কন্ডিশনের ছবি তুলছেন। যদি একটু ভালো লাইট কন্ডিশনে তুলতে পারেন তাহলে হয়তো এর সামনের ক্যামেরা থেকে ভালো আউটপুট আনা সম্ভব। সামনের ক্যামেরাতে ভিডিও করা যাবে 1080p 30fps এ, আমি সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর পিছন ক্যামেরাতেও দেখলাম 1080p 30fps দিছে। তবে আমরা যতগুলা বাজেট ফোন পাই সবগুলাতেই দেখি 720p মেরে দেয়। ইদানিং কালে অনেকগুলা ফোন আমরা হাতে পেয়েছি, সেইগুলোতে দেখলাম এই 12-15 হাজার টাকা রেঞ্জের ফোনগুলোতে প্রায় সবাই 1080p দিচ্ছে। এটা খুবই ভালো দিক, যাতে করে ভিডিও কলে আরো ভালো রেজলিউশনে কথা বলা যায়। নয়েজ ক্যান্সেলিং মাইক থাকাতে এই ফোনটাতে সুবিধা হইলেও আর একটু বেটার ফিল করবেন কথা বলাতে। অ্যান্ড আমরা কিন্তু এখানে আয়ার সেন্সর পাচ্ছি না। এখন অনেক ফোনেই, সেটা বাজেট ফোন হোক বা একটু বেশি দামের ফোন হোক, সবাই দেখছি আয়ার সেন্সরটা দিচ্ছে। যেহেতু সবার বাড়িতে এখন স্মার্ট টিভি বা স্মার্ট এসি, রেফ্রিজারেটর এগুলো চলে আসছে, আয়ার সেন্সর হয়তো বা এখন দেয়া প্রয়োজন। তাছাড়া এই ফোনে সিঙ্গেল স্পিকার দিছে, স্টেরিও স্পিকার বা ডুয়েল স্পিকার থাকছে না। আমরা সিঙ্গেল স্পিকারের সাউন্ড কেমন পাচ্ছি একটু শুনে আসা যাক। না, সিঙ্গেল স্পিকার হিসেবে লাউড দিছে, ভোকাল ক্লিয়ারিটি আছে, একেবারে যে সাউন্ড খারাপ এরকম না। বাট আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউমের কথা ভাবেন, আপনি যদি সাউন্ড আর একটু বেটার এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে অবশ্যই ডুয়েল স্পিকার থাকাটা ইম্পর্টেন্ট। ওয়াইফাই, সিম ডাটা বা ব্লুটুথ এইগুলো ব্যবহার করতে সমস্যা ছিল না। আমরা কয়েকটা সিম দিয়ে ট্রাই করেছি, বাংলালিংক, গ্রামীণ, এগুলোতে কথা বলাতে সমস্যা হয়নি, অ্যান্ড ওয়াইফাই রেঞ্জও ভালো পেয়েছি। এখন যদি আমরা এই ফোনের ভালো মন্দ দিকগুলো তুলে ধরি, তাহলে হয়তো আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন যে 15,000 টাকা প্রাইস রেঞ্জে এই ফোন আসলে কোন কোন দিকে এগিয়ে রয়েছে অ্যান্ড কোন কোন দিকে পিছিয়ে থাকছে, বা আর একটু বেটার কিছু করার সুযোগ ছিল। তাহলে ভালো দিকগুলো দিয়ে শুরু করা যাক। প্রথমত এই ফোনের ডিসপ্লে প্লাস ব্রাইটনেসের যে ব্যাপারটা, হ্যাঁ ব্রাইটনেস ভালো দিছে, 1010 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। সানলাইটে যখন ব্যবহার করবেন আপনার ভিজিবিলিটি নিয়ে কোনো প্যারা খেতে হচ্ছে না, আপনি আরামসে এই কাজগুলো করতে পারবেন, বেসিক লেভেলের কাজগুলো বা রেগুলার কাজগুলো। দেন এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে, 720p থাকা সত্ত্বেও এখানে আপনি যেহেতু ইউটিউবে 2K রেজলিউশনেও ভালোভাবে ভিডিও দেখতে পাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনার খুব একটা প্যারা খাইতে হবে না। তবে লোয়ার চিনটা যদি আরেকটু ছোট করা যেত ভাই, সিমেট্রিক্যাল লাগতো অ্যান্ড আউটলুকে ফোনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। তারপরে ব্যাপারটা হলো ব্যাটারি অ্যান্ড চার্জিং স্পিডে ব্যালেন্সড করা হয়েছে। দেখেন আমরা অনেক সময় দেখি না যে 6000 mAh ব্যাটারি দিচ্ছে, ওই জায়গায় আবার চার্জিং স্পিড দিচ্ছে 20 ওয়াট বা আরও কম। সো ওইটা আসলে খুব একটা কাজের না, আপনি তো ফুল চার্জই করতে পারবেন না। সো 35 ওয়াটের চার্জারের সাথে 5300 mAh ব্যাটারি, এখানে চার্জ আপনি দ্রুত করতে পারছেন অ্যান্ড ব্যাটারি ব্যাকআপটাও খারাপ ছিল না এই ফোনটাই। তারপরে হলো এআই বাটন, ডেডিকেটেড যে বাটন দিছে, 9টা এআই ফিচার, কুইক ফিচার এখান থেকে অ্যাক্সেস করা যায়। অ্যান্ড এআই যে ফিচারগুলো দিছে, মানে একটু দামি ফোনে যেরকম এআই অপশনগুলো থাকে বা সুবিধাগুলো থাকে, সেগুলো এই ফোনেই আপনি অ্যাক্সেস করতে পারছেন। এই ব্যাপারটা ভালো লেগেছে। তারপরে বিল্ড অ্যান্ড ডিজাইনে, মানে আপনি হাতে নিলে এই ফোনটা ফিল করবেন যে ভাই যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন। আমরা ভিডিও করতে করতে অনেকবার আছাড় টাছাড় মারছি অ্যান্ড ঝপাত করে ডিসপ্লেও ফেলাইছি। না, এই ফোন ভাই ভাঙার মতো ফোন না আসলে। মানে আপনি যদি চান এরকম যে একটু কম দামের ফোন হইলেও যেন শক্তপোক্ত হয়, মজবুত হয়, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। তবে এবার আসি এই ফোনের কোন কোন জায়গায় আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল এই প্রাইস সেগমেন্টে এসে। তো প্রথমত আমি বলবো যে ডুয়েল স্পিকার, এখন আমরা 10-12 হাজার টাকার ফোনেও ডুয়েল স্পিকার দেখতে পাচ্ছি। এটা থাকা দরকার। আপনি সিঙ্গেল স্পিকার দিয়ে যত ভালো কোয়ালিটি দেন না কেন, এটা কারোরই পছন্দ হবে না। ডুয়েল স্পিকার থাকলে যে সুবিধাটা পাওয়া যায়, আসলে স্টেরিও সাউন্ডের এক্সপিরিয়েন্স তো সিঙ্গেল স্পিকার থেকে পাওয়া যাচ্ছে না। দেন ইউআই এর ব্যাপারটা আনতেই হয়। এখানে যদি গো এডিশনের ইউআই আর একটু লাইট ইউআই ব্যবহার করা হতো, তাহলে হয়তো, বা হার্ডওয়্যারের সাথে যদি ভালোভাবে অপটিমাইজড করা হতো, তাহলে এই ফোনটা ইউজার এক্সপিরিয়েন্সটা আরো বেটার পেতাম। না, কম বাজেটের ফোন হিসাবে ঠিক আছে, আমি বলছি না যে একেবারেই আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন না বা এক্সপিরিয়েন্স খারাপ দিচ্ছে, ওই রকম না। লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে আপনি বুঝতেও পারবেন না যে ব্যাপারগুলো আমি বলছি। বাট সুযোগ ছিল এই জায়গাটায় এত হেভি ইউআই না দিয়ে একটু গো এডিশনের ইউআই ব্যবহার করা। সব মিলিয়ে এই তো ছিল আমার মতামত। এখন আপনার কাছে এই ফোনটা 15,000 টাকায় কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতগুলো পড়তে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। অ্যান্ড কমেন্ট করলে সুবিধা হয় কি, অনেকেই কমেন্ট থেকেই অনেক উত্তরগুলো পেয়ে যায়। দেখা যাচ্ছে আমরা অনেক কথা বলতে ভুলে যাই, বা আপনি এমন কিছু জানেন যেটা হয়তো আর কেউ জানে না। সো সবাই কমেন্ট করবেন, মতামত দিবেন। সেই সাথে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ঝালটেকের, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেই জায়গায় আপনি আপনার মতামত বা আপনার প্রশ্ন পোস্ট করতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।